ডলি জহুরের চরিত্রকে চিন্তা করি, মা ডলি জহুর। আমার বাবা ছোটবেলায় ডল ডাকতো। আমি বললাম না, ছোটবেলায় আমি খুব নাদুস নুদুস খুব সুন্দর ছিলাম। সত্যি কথা বলতে কি, ধরো অনেক বয়স পর্যন্ত আমি প্রেম প্রীতির মধ্যে নাই। ছেলে পেলে পছন্দ করতাম না। ছেলেদের বেহাল মানে বেলেল্লাপনা বা ধরো বেহায়াপনা আমার একদম পছন্দ হতো না। জানি না কেন বিরক্ত হতাম আমি। আমার অনেক ফ্রেন্ডরা প্রেম করতো, দেখতাম কি সাবলার মতো বসে থাকে, বান্ধবী আসবে, ক্লাস শেষ হয়ে যেত, বসে আছে বারান্দার মধ্যে। কি সেটা কোনো ব্যক্তিত্ব নাই আমার মনে হতো। জোহরের প্রথম চিঠি আমার কাছে বান্ধবীর কথায় লেখা, ছোট্ট একটা টুকরা কাগজে, আপনাকে আমার খুব ভালো লেগেছে, একটু জানাবেন কি আমাকে আপনার কেমন লেগেছে। আচ্ছা, পছন্দ হয়েছে, আজই রে বেটা। ওইসব নাটক আমার ভালো লাগে না। আপনি নাটকই তো করছেন। আমার এই নাটক ভালো লাগে না, জীবন নাটক ভালো লাগে না। কিছু না কিছু ছিল আপনাকে কনভিন্স করা? না, ওই জন্য না, ওই জন্য না, হয়ে গেছে, হয়ে যায় না। আপনাকে ডল বলে ডাকতো? যে জহুর তো আমাকে কিছু না বলে চলে গেল, আমাকে তো অনেক কথা বলার ছিল। কোনো বিরক্ত হতো না? জীবনেও আমি দেখিনি, এটাই তো আমার সবচেয়ে কষ্ট। অনেক কিছু জানার ছিল ওর কাছ থেকে। কি সহজ করে বলা, কত কঠিন কথা। আমার এক বান্ধবী কি বলছে যেন মারা যাওয়ার পরে, ও ইমোশনালি বলে ফেলছে আর কি, কেন জহুর ভাই মরে গেল, এত ভালো মানুষগুলো মরে যায়, আমাদের স্বামীরা মরে না। আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী ডলি জহুর। উনি আমাকে কারেকশন করে দিলেন, বলে যে না তুমি অভিনেত্রী না, তুমি অভিনয় শিল্পী বলো, অভিনয় শিল্পী বলে আবার রিটেক করো। সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, অঙ্কন শিল্পী, শিল্পী, ওরা শিল্পী তৈরি হয়েছে, আর অভিনেতা অভিনেত্রী তৈরি হয় না। তো আমি একটা জিনিস তার কাছ থেকে শিখলাম, অভিনেত্রী এবং অভিনয় শিল্পী শব্দের মধ্যে নিশ্চয়ই বিস্তর তফাৎ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জিকি প্রিয়া শোতে। আজকের এই সন্ধ্যায় যিনি আমার সঙ্গে রয়েছেন তাকে পরিচয় করিয়ে দেবার দরকার নেই। তিনি বাংলাদেশের বিনোদন জগতে, নাট্য জগতে এত জনপ্রিয় একটা নাম, এত সম্মানিত একটা নাম, যে নামটি উচ্চারিত হলে সবাই তাকে সমীহ করবেন, এবং যে নামটি উচ্চারিত হলেই সবাই ও আজকের অনুষ্ঠানটা আমাদের দেখা উচিত। আমি বিশেষ করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে চাই এবং জানতে চাই তাকে। জানি না কতটুকু সম্ভব হবে আজকের এই 40 থেকে 45 মিনিটের সময়। তিনি আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, প্রিয় ব্যক্তিত্ব ডলি জহুর। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমাদের জহুর সাহেবের সাথে পরিচয় হওয়ার যে গল্প এবং তারপর সংসার জীবন একটু শুনতে চাই, আসলে কেমন ছিল? ধরো আমি তো আসলে সত্যি কথা বলতে কি, ধরো অনেক বয়স পর্যন্ত আমি প্রেম প্রীতির মধ্যে নাই। ছেলে পেলে পছন্দ করতাম না। ছেলেদের বেহাল মানে বেলেল্লাপনা বা ধরো বেহায়াপনা আমার একদম পছন্দ হতো না। জানি না কেন বিরক্ত হতাম আমি। আমার অনেক ফ্রেন্ডরা প্রেম করতো, দেখতাম কি সাবলার মতো বসে থাকে, বান্ধবী আসবে, ক্লাস শেষ হয়ে যেত, বসে আছে বারান্দার মধ্যে। কি সেটা কোনো ব্যক্তিত্ব নাই আমার মনে হতো। আসলে কাঠখোট্টা টাইপেরই ছিলাম বোধহয় তখন, আমি পছন্দ করতাম না। তো তখন যদি কোনো ছেলে আমাকে প্রেম প্রীতি মানে ধরো ইকুয়াল অফার দিত, তখন তাকে আরো স্যাবলা মনে হতো আমার, কাজে দিতাম না। যখন সেই সময়টা ইউনিভার্সিটিতে আমরা ক্লাস করছি, ওই সময় আমার এক বান্ধবীর ছোট বোন, ওরা 100 ক্লাসমেট মানে ইয়ারমেট ওরা। তো কিন্তু বড় বোনটা বিয়ে, একটু প্রেম ছিল, একটা ছেলের হাতে বিয়ে শাদী করবে, একটু ওই দিকটা ওর ফোকাসটা বেশি ছিল। তো আমার ছোট বোনটার ওগুলো ছিল না। ছোট বোনটা এসে আমাকে চিঠি দিল, ছোট্ট একটা চিঠি। তা আমার বান্ধবী বললো কি, ওই বান্ধবী লিখে দিছে ওকে, ডলি এরকম ব্যাপার, একটু আমাদের বাসায় আসিস, দরকার আছে। আচ্ছা কেন রে? বলে যাই না, তোমার বান্ধবী কেন তোমার লিখে পাঠাইছে, আমি কেন জানবো। গেল এটা। পরের দিনই একটা চিঠি নিয়ে ওদের গাড়ি, ওর বাবার গাড়ি আসলো আমাদের বাসায়। বাবা ছিল সিকিউরিটি মানে কি যেন অফিসার ছিলেন উনি। জিপ ছিল না তখন, ওর বাবার জিপ ছিল। জিপ ওই পুলিশের কি ওনাদের জিপ আর কি, সিকিউরিটি জিপ আসলো। বান্ধবী চিঠি লিখে পাঠাচ্ছে, তুই চিঠি পাওয়া মাত্র গাড়ি পাঠালাম, তুই চলে আসবি, তা নাহলে আমার বিয়ে হবে না। এবার কি ধরনের কথা, মোবাইল নাই যে ফোন করে জিজ্ঞেস করো কি বিয়ে হবে না, কি কেন পাঠালি। আমি করলাম চিঠিটা নিয়ে আমার মাকে দেখালাম, মা রান্না করছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, ঝুম বৃষ্টি। মাকে দেখালাম, আম্মা দেখে বলে, ও কে ডাকলো না ডাকলো ফট করে চলে যাবা, আমি যাই না, তোমার বাপরে জিজ্ঞেস করো গা, যাও। আমি যে আব্বাকে বললাম, আব্বা এরকম পাঠাইছে, এরকম যাইতে বলছে, ওর নাকি বিয়ে হবে, আমাকে যাইতে বলছে। তো আমার আব্বা জিজ্ঞেস, তোমার আম্মা কি বললো?
আমি জানি না, আম্মা বললো তোর বাপরে জিজ্ঞেস করে তাই বলছে, বলে ঠিক আছে যাও, চুপ করে যাও, বাইরে যাও। তো তখন আমার তো শাড়ি টাড়ি নেই, বড় বোনের শাড়ি নিলাম, তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পড়ি। আমি বড় বোনের একটা শাড়ি নিলাম, ওর একটা ব্লাউজ নিলাম, ওর ব্লাউজ তো আমার ঢেলঢালা লাগে, আর শাড়ি একটা নিলাম, কোনো ম্যাচিং তো তখন পরে না, নিলাম, নিয়ে বাস সুন্দর ওর সাথে জিপ উঠে চলে গেলাম। যে শুনলাম বান্ধবী বলছে যে এরকম ব্যাপার, এই প্রেমটাও বললো, তারপরে আজকে বিয়ে হবে, ওরা আসবে সন্ধ্যার সময়, ওদের সঙ্গে জহুর সাহেব আসছে আর কি, মানে ওই ছেলের সঙ্গে জহুর সাহেবের পরিচয়। যে মাত্র সদ্য পাকিস্তান থেকে ফিরে আসছে, ব্যাক করছে, যে রিটার্ন হচ্ছিল না পাকিস্তানের থেকে, যে বাঙালিরা আসছিল, তো এসে টুকটাক এটা ওটা করছিল। ওই সময় আমার বান্ধবীর হাজবেন্ডের সঙ্গে ওদের ব্যবসাপাতি কিছু একটা করতো আর কি। তারপরে দেখলাম যে আমি ওকে চুল ধুয়ে, ওর অনেক চুল ছিল, আমার যেমন চুল যেমন ছিল ওরও তেমন অনেক চুল ছিল, চুল ধোয়ায় টোয়া নিয়ে ওর হাতে মেহেন্দি পরা দিলাম, এসব করছি। খালি এসে এসে না জহুর সাহেব খালি উকি দেয়, খালি আমি কি রে লোকটা বারবার এসে উকি দিচ্ছে কেন রুমের মধ্যে, আমার ভাই, তো ভাই হোক যাই হোক, ছেলের পক্ষ না বলে, তো উকি দিচ্ছে কেন, আমরা সাজাচ্ছি তোকে, দরজা লাগাই দিই মুখের উপরে। তারপরে ধরো কেউ একজন দরজা লাগাই দিল হয়তো, তারপরে কিছুক্ষণ পরে আবারও এসে আবার উকি দেয়। এই করতে করতে রাত হলো, বিয়ে শাদী হলো, সবাই খাইলো টাইলো, এর মধ্যে আর কোনো খেয়াল করিনি। আমরা শেষে আমরা আমার বান্ধবী, মানে বিয়ে বান্ধবী না, এই ওর ছোট বোন, ওর একটা বান্ধবী আসছিল, আমরা খেতে বসছি, আর ওর বোধহয় কে আত্মীয় 3-4 জন মহিলা, আমরা খেতে বসছি, দেখি বাইরে বারান্দায় অন্ধকারের থেকে জানলা দিয়ে একটা সিগারেট জ্বলা, সিগারেট নিপছে জ্বলছে, মানে ও খাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফলো করছে। তো আমি দেখলাম, দেখিনি, কিছু বললাম না। পরে যখন নাকি সেও বুঝে গেছে যে আমি তাকে দেখছি, রাগ হয়েছে একটু, পরে আমি ওর বোনকে জিজ্ঞেস করলাম, কি রে কে কি তোর ভাই, সে বেটা ওখানে কি জানলার মধ্যে এসে এসে উকি দেয়, স্যাবলা মার্কা, বারবার মেয়েদেরকে খেয়াল করে কেন এরকম। তো বলে কি যে আমি যাই না, আমাদের তো ভাই হয়। তো গেল এটা। পরে বান্ধবীকে বললাম, আমি অবাক হয়ে গেছি, এরকম বেহায়া, আমি আসলে তুই তো জানিস আমার পছন্দ না এরকম স্যাবলা মার্কা লোক। বলে খুব ভালো, কি বলিস, খারাপ বলিস। এই আমার বান্ধবী বুঝে গেল জহুর ভাইয়ের তো ডলির প্রতি খুব আকর্ষণ বেড়ে গেছে, আর ডলি তো এরকম বিরক্ত হয়, তখন সেও আমাকে যত রকম বেশি করে কথা বললে আমি কনভিন্স হব। আবার আমার ব্যাপারও তাকে, ডলি কিন্তু খুব ভালো ছাত্রী, ভালো গায়, ভালো নাচে, ডলি এই করছে, মানে আমার সম্পর্কে আরো বেশি বেশি বলে ওকে আরো দুর্বল করলো আর কি। এইভাবে চললো অনেক দিন। তারপরে এক সময় যেটা হয় আর কি, প্রেম প্রীতি হয়ে গেল। জহুর সাহেব, জহুরের প্রথম চিঠি আমার কাছে বান্ধবীর কথায় লেখা, ছোট্ট একটা টুকরা কাগজে, আপনাকে আমার খুব ভালো লেগেছে, একটু জানাবেন কি আমাকে আপনার কেমন লেগেছে, প্রথম চিঠি। তারপরে ইউনিভার্সিটিতে, চিঠির যুগের প্রেম। হ্যাঁ, তো ওর বোন যে আমাকে যখন দিছে, পরে আমি হাসতে হাসতে চিড়ে বললাম, টুকরা করে ফেলে দিলাম, আচ্ছা পছন্দ হয়েছে, আজই রে বেটা, পাত্তাও নেই। বিয়ে শাদী হলো কত ওই প্রেমের ঘটনার পরে? প্রায় 3 বছর পরে। 3 বছর পরে সামহাও আপনি কনভিন্স হয়েছেন তাহলে? হ্যাঁ, আলটিমেটলি তো করে ছাড়লো আর কি। কিন্তু দেখতে তো ভালো ছিল এক, আর ও তো ছাবলা, মানে কি, মানে ও গায়ে পড়ে এসে কথা বলতো না তো, বা আসতো না। আমাকে বান্ধবী বাসায় একদিন আমাকে ডেকে পাঠালো, আমার হাজবেন্ডের কিন্তু আজকে জন্মদিন, তুই যদি না আসিস আমি কত ছোট হয়ে যাবে। ওর সাথে বেড ধরছি যে তুই ইউনিভার্সিটি থেকে ডাকলেই তুই চলে আসবি, যদি না আসিস তাহলে আমি ছোট হয়ে যাব। একে ওর মান রাখার জন্য যে দেখে কিসের জন্মদিন, নতুন বিয়ে হয়েছে, জামাই বাড়িতে, ওদের বাড়িতে পোলাও কোরমা রান্নাই হবে, রান্না হচ্ছে, ওর মা খালারা রান্না করছে, আর হইলো কিছুক্ষণ পর থেকে জহুর সাহেব আসছে, জহুর সাহেবের আরেক বন্ধু, 2জন আসলো, খাওয়া দাওয়া হলো। কিন্তু ও ইজি হতে পারছিল না। আমি তো যতই যাই করি না কেন, আমার লজ্জা বলে কম, আমি একটু ঠাস ঠাস কথা বলি। হ্যাঁ, আমি তো ঠাস ঠাস বলেই যাচ্ছি। ওবার একটা জিনিস যেটা ছিল, জহুর না মেহেদী হাসানের গজল খুব ভালো গাইতো, পাকিস্তানে ছিল তো অনেক দিন। ও যদি গজল গাইতো, হুবহু ওনার মতো অত ভালো গাইতো না, বাট অন্যদিকে ও উর্দু খুব ভালো জানে, চোখ উর্দু জানতো, অন্যদিকে তাকিয়ে থাকলে মনে হয় মেহেদী হাসানই গাইছে। সো কিছু না কিছু ছিল আপনাকে কনভিন্স করা? না, ওই জন্য না, হয়ে গেছে, হয়ে যায় না, তকদিরে ছিল। হ্যাঁ, and he was a good man. খুবই ভালো মানুষ ছিল। প্রচুর ইন্টারভিউ জহুর সাহেবকে যারা না দেখেছে সামনে থেকে, যারা ওকে না জানে, তার সম্পর্কে বলে শেষ করা মানে বোঝানো যাবে না ও কি ছিল। আসলে আমার জন্য তো খুবই একটা ফেরেশতা মানুষ ছিল, কারণ আমি অনেক সুখে ছিলাম, যে কদিন ওর সঙ্গে ঘর করেছি আমি খুব ভালো ছিলাম। আমি খ্যাটখ্যাট করতাম, আমি রাগারাগি করতাম, আমি অনেক কিছু দোষ, ও জীবনেও কিচ্ছু বলতো না। আর সবচেয়ে বড় গুণ দেখো তোমার, আমি সারাদিন বাইরে থাকলাম, হয়তো ফিরে আসলাম রাতের বেলা, আর তার আগে আমার বাসায় তখন গিজার ছিল না, চুলার মধ্যে গরম পানি বসিয়ে রাখতো, যে আসতে তো ডরে গোসল করতে পারে, আর খাবার দাবার সব বাসায় যে থাকতো তাকে দিয়ে কিংবা নিজে
খাবার গরম করে টেবিলের মধ্যে সাজায় রাখতো, খেতো না। 12টা বাজে 1টা বাজে বসে, একটা কত রাত হতো না তখন, এরকম রাত্রিবেলা সে বসে মানে থাকতো আপনি অভিনয় থেকে মানে শুটিং করে শুটিং থেকে থেকে। ফিরবেন, হ্যাঁ, মানে ছেলেকে খাইয়ে দিয়ে কখনো বিরক্ত হতো না? জীবনেও আমি দেখিনি, এটাই তো আমার সবচেয়ে কষ্ট। খালি বারবার ফোন দিত। এইটি আমি পরবর্তী সময় মারা যাওয়ার পরে অনেক মিস করেছি ওটা, ও যে আমাকে ধরো খাবার টাইম হলে ডল খেয়েছো তুমি, আজ না এখনো খাইনি, শুটিং চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খেয়েছো? তখন প্রবাহ হতে বসতো ওদের সাথে, তুমি খেয়েছো? বল কি না আমরা এখন খাবো, এই জন্য তোমাকে জানতে চাইলাম তুমি খেয়েছো কিনা। মানে ও খাবার আগে আমাকে জানতে চাইতো খেয়েছি কিনা। তা আমি তুমি একটু খোঁজ নাও তোমার ছেলে খেয়েছে কিনা, বলকে হ্যাঁ নিয়েছি, ও খেয়েছে বা খাইনি, এরকম। মানে এই যে তিনজনের মধ্যে আদান প্রদানগুলো হতো আর কি তখন। তো মারা যাওয়ার পরে তারপরে ধরো বিকেল হলো, তোমার আর কতক্ষণ লাগবে, আজকে আজকে অনেক সিন বাকি আছে, বা সন্ধ্যা হলো, কটার সময় আসা মানে কতক্ষণ আর দেরি হতে পারে, মানে অত ভাবে প্রশ্ন করতো না, সফটলি, মানে কতক্ষণ লাগতে পারে। তারপরে ধরো রাত হলো, আমি যে আর বেশিক্ষণ নেই বা এইটুকু, তখন সে খাবারগুলো গরম করে টেবিলে রাখতো, বসে থাকতো, টেলিভিশন ছেড়ে খেলা দেখতো, কার্টুন দেখতো। সে কিন্তু নাটক বা অন্য কিছু সিনেমাটা কিছু দেখতো না, ও কার্টুন দেখতো আর হলো খেলা দেখতো, এই দুটো জিনিস সে টেলিভিশন দেখতো। আর ছেলেকে খাইয়ে দিত, ছেলে কম্পিউটার নিয়ে বসে থাকতো, ও বাপের কাছে সেসব আর বসতো না, খাওয়া দাওয়া হয়ে গেছে উনি এই করতো। তারপরে আসলে আমার সঙ্গে খেতাম, কতদিন বসে তুমি খেয়ে নিও, বলে না আমার অসুবিধা হচ্ছে না, আমি চা খেয়েছি সন্ধ্যার সময়, আমি এই করেছি। কি চমৎকার মানুষ, চিন্তাই করা যায় না। ভালো জিনিস বোধহয় অল্পটুকুই হয়, ওটাই হয়। বেশি আমার বেশি হয় আমার না। বান্ধবীরা তো অনেক ভালো জানে ওকে, বান্ধবীরা সবাই বলে ডলি তোকে দেখে আমি অবাক হই যে তুই কি করে এইরকম একটা সুখ হারিয়ে তুই এখন পর্যন্ত ঠিক আছিস, তুইও ভালো মানুষ, সেই জন্য ভেতরের দহনটা আপা সবাইকে দেখানো যায় না। দেখান যায় না। হ্যাঁ, আমরা তো সবাই মানুষ, কারো কারো অভিব্যক্তি, প্রত্যেকের অভিব্যক্তি আলাদা। আপনার তো নিশ্চয়ই একটা কষ্টের জায়গা আছে, সেটা হয়তো ওইভাবে এক্সপ্রেস হয় না, আপনি ধরনটাই করে লাভটা কি বলো, করে এক্স্যাক্টলি করে লাভটাই তুমি বাকি। আমাকে করুণা করবা তোমাকে বললে। হ্যাঁ সেটাই, করেই লাভটা বাকি। আমার এক বান্ধবী কি বলছে জানো মারা যাওয়ার পরে, ও ইমোশনালি বলে ফেলছে আর কি, কেন জোহর ভাই মরে গেল, এত ভালো মানুষগুলো মরে যায়, আমাদের স্বামীরা মরে না। চিন্তা করতে পারো, ওর মুখ দিয়ে এটা বেরিয়ে গেছিল কথাটা। আপনার এই বান্ধবী বেঁচে আছে? তার হাজবেন্ড বেঁচে আছে? জহুর, হ্যাঁ বেচার, এবং জহুরকে সে এমনভাবে অনার করতো, যেমন ধর জহুর আমি নাস্তা খাচ্ছি, ওর মেয়েকে ক্লাসে দিয়ে ও আমার বাসায় আসতো, কিংবা ও অফিসে যাবে, তো সরকারি চাকরি করতো, তো ওই কাস্টমসের ওখানে কোথায় চাকরি করতো, বেলি রোডে অফিস ছিল। তো কি করতো, তোমার অফিসে যাওয়ার আগে ও মেয়েকে দিল, দেওয়ার পর টাইমটাই গ্যাপটা আমাদের ভাই আসবেই আসবে, চলে আসতো। আসলে হয়তো দেখা গেলো আমাদের নাস্তা খাওয়া শেষ, কিংবা আমরা বসছি, কিংবা আমরা চা বানাচ্ছি, চা বানানো হয়ে গেছে, আমরা জোহর খাওয়া শুরু করেছি, সময় ঢুকলো, জহুর ওকে কাউকে তুই করে বলতো না, একমাত্র ওকেই তুই করে বলতো, কারণ ও জহুরকে একটা আপন জহুর ভাইয়ের মতো মানে জান দিয়ে ভালোবাসতো, যার কারণে ঢুকলেই বলতো কি চা খাবি তো বস, আর কথা নাই, ও নিজের চাটা রেখে গিয়ে আগে ওকে চা বেনে দিত, দিয়ে তারপরে বসতো খেতে। তো সবসময় আসলে বলতে, হ্যাঁ আমি বাসায় চা খাই না জোর ভাই, আপনার হাতে চা খাওয়ার জন্য আমি চা খাই নাই। এই যে ওর মধ্যে ছেলে মানুষের ছিল এই বান্ধবীটাকে। এই জীবনের এই পর্যায়ে এসে যখন পিছন দিকে ফিরে তাকান কেমন লাগে, এই এতগুলো ঘটনা, এত পথ পাড়ি ওগুলো দিয়ে? আমাকে ছবির কথাই মনে হয়, মানে ছবি দেখছিলাম, ছবির গল্পগুলো মনে হয়। আমার জীবনে নিয়ে আমি ভাবতে, আমি গভীরভাবে ভাবি না, ভাবলে আমার তখন একটু কষ্ট হয়, আমি কষ্টটা প্রকাশ করতে চাই না। কখনো এরকম চিন্তা হয় না যে মানুষকে তো চলে যেতে হবে কোনো না কোনো এটা আমার সময়? একটা জিনিস চিন্তা হয় যে জহুর তো আমাকে কিছু না বলে চলে গেল, আমার তো অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল ওর কাছ থেকে। আমার অনার্স এমএ তো জহুরই পাশ করিয়েছে আমাকে, আমি বই পড়তাম না। এটা কি খুব সাডেন ডেথ ছিল, হঠাৎ করে চলে যাওয়া? হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লো একদম 4th স্টেজে, এবং 3.5 মাসে, সে 3.5 মাসে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার 3টা ফ্ল্যাট চলে গেল, ব্যাংকক গেলাম আসলাম, এই তো রাখতে পারলাম না। তবে একটা আমার স্যাটিসফ্যাকশন যে আমি ওকে চিকিৎসা করে দিতে পারলাম আর কি, কারণ ওর বাড়ি, ওর স্বাদ ছিল বাড়িতে উঠবে, হ্যাঁ ফ্ল্যাটে উঠবে, এবং আমাকে সবসময় বলতো, যদি আমি কিছু আবার অবজেকশন দিতাম, এটা করো করে কেউ না, বা এটা ভালো না, চিন্তা করো না দল, আমাকে নিয়ে একটু চিন্তা করো না, তোমাকে তোমার ছেলেকে তোমাদের ঘরে না উঠিয়ে আমাকে আল্লাহ নিবে না। এবং তাই করলো। 5-এ আমরা বাসায় উঠলাম, 5 এপ্রিলে উঠলাম, 6 ফেব্রুয়ারিতে মরে গেল। আপনাকে ডল বলে ডাকতো? এটা আমার বাবার ডল ডাকতো তো।
আমার বাবা ছোটবেলায় ডল ডাকতো। আমি বললাম না ছোটবেলায় আমি খুব নাদুস নুদুস খুব সুন্দর ছিলাম, মানে আমাদের ফ্যামিলিতে বোধহয় বাজাই হোক সবার মধ্যে আর কি আদরের ছিলাম। তো আব্বা ডল ডাকতো, উনিও চান্স পেয়ে গেল, আব্বা শুনবি ডল ডল করে ডাকছে, ঘরে ঢুকে ডল ডল। আমার ছেলে পরে দেখি ডল, ওই যে ডল আছে দেখো যাও ঘরে। হয়তো জিজ্ঞেস করলো ডল আছে, বলতো তোমার আম্মা কোথায় বা কিছু, ডল আছে তোমার ডল ঘরে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।